নমস্কার, আমার নাম পার্থ দাশগুপ্ত। আমার চ্যানেল তোমাকে ভাবা বইয়ে আপনাদের সবাইকে স্বাগত। আরজিকর কাণ্ড নিয়ে এখনও গোটা দেশ উত্তাল, এমনকি বিদেশও উত্তাল। আমারই খুব ঘনিষ্ঠ বন্ধু, সে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোতে থাকে। তার স্ত্রী, সে আরজিকর হাসপাতাল থেকে পাশ করা ডাক্তার। সে স্যান ডিয়েগো শহরে ওখানকার স্থানীয় ভারতীয়দের নিয়ে এবং অভারতীয়দের নিয়েও আন্দোলন করছে, প্রতিবাদ করছে, তার নেতৃত্ব দিচ্ছে। আজকে খবরের কাগজে সেটা পড়লাম। প্রায় সব মানুষই ক্ষুব্ধ, বিরক্ত, ভীত এবং চিন্তান্বিত যে এরকম কি হতেই থাকবে, এর কি কোনো শেষ নেই। এই আবহে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মূল কিছু বিষয় থেকে আমাদের কিন্তু নজর সরে যাচ্ছে। যেমন ধরা যাক 14ই আগস্ট এবং 15ই আগস্টের সন্ধিক্ষণে মাঝরাত্রিরে মূলত কলকাতা শহরে, তারপর যেটা বাইরেও ছড়িয়ে পড়ে, মেয়েদের রাস্তা দখল করবার একটা আহ্বান করা হয়েছিল, রিক্লেম দি নাইট, যেটাতে লক্ষ লক্ষ মানুষ, পুরুষ নারী নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এবং স্মরণকালের মধ্যে এরকম একটা স্বতঃস্ফূর্ত জনজোয়ার অন্তত বাঙালিদের মধ্যে, এপারের বাঙালিদের মধ্যে খুব একটা দেখা যায়নি। কিন্তু সেই ঘটনাটাকে যখন আমি বিশ্লেষণ করতে বসলাম, আমার প্রথমে যে শব্দটায় খটকা লাগলো সেটা হচ্ছে মেয়েদের, বহু বচন। মেয়েরা রাত দখল করো। মেয়েরা কারা? ভারতীয় নারী বলে কিছু হয় কি? সেটা কি একটা আর্কিটাইপ? সেটা কি একটা স্টিরিওটাইপ? ধরা যাক প্রত্যেক ভারতীয়র পাসপোর্ট আছে। সব ভারতীয় মেয়ে কি এক? প্রতুল মুখোপাধ্যায় একটা গানে লিখেছিলেন, সব মরণ নয় সমান। সব মেয়ে কি এক? নিশ্চয়ই না। যারা এই আন্দোলনটার ডাক দিয়েছিলেন, এই জমায়েতটার ডাক দিয়েছিলেন, আমার বিচার বুদ্ধি অভিজ্ঞতাতে বলে তারা সমাজের যে অংশটাকে, এমনকি মেয়েদের যে অংশটার প্রতিনিধিত্ব করেন, সেটা আর খুব সামান্য সংখ্যালঘু আমাদের দেশে। কেন সেটা বুঝিয়ে বলি। আমি যদি একটি ভারতীয় মেয়ের দিকে তাকাই এবং বোঝার চেষ্টা করি যে সেই মেয়েটি সামাজিক অবস্থানের জায়গা থেকে ঠিক কোন জায়গায়, তাহলে অনেক কিছু জিনিস আসে যেটা শুধু মেয়েদের জন্যই প্রযোজ্য। যেমন ধরা যাক বয়স। একটি শিশু যার বয়স এখনও 10-12 পৌঁছয়নি, বা একজন ভদ্রমহিলা যার বয়স ধরা যাক 12-14 থেকে 50-52, বা একজন বৃদ্ধা, শুধুমাত্র এই বয়সের কারণেই তারা ঠিক যে যে নিরাপত্তাহীনতাগুলোতে ভুগতে পারেন, বিশেষ করে যৌনতা সংক্রান্ত, সেগুলো সম্পূর্ণ আলাদা। আপনি তর্ক করতেই পারেন যে শিশুদেরকে ধর্ষণ করা হয় না, বৃদ্ধাকে ধর্ষণ করা হয় না। নিশ্চয়ই হয়, এরকম ঘটনা ঘটে দেশে। কিন্তু সেটা এতই ব্যতিক্রমী যে সেটা কোনো একটা প্যাটার্নের মধ্যে ফেলা যায় না। আপনি কোথা থেকে আসছেন? আপনি কি শহরে জন্মেছেন, বড় হয়েছেন? আপনি কি মফস্বলের মেয়ে? আপনি কি গ্রামের মেয়ে? আপনার তিনজন একরকমের মেয়ে নন। আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি? আপনি কি অবিবাহিতা? আপনি একটা সম্পর্কে আছেন? বা আপনি কি যাকে বলে সিঙ্গল? আপনি বিবাহিত? আপনি কি বিধবা? আপনি কি বিবাহ বিচ্ছিন্না? আপনি কি সমকামী? সবাই আলাদা হয়ে যাচ্ছেন। আর্থিক স্বাধীনতার জায়গা থেকে আপনি কোথায়? আপনি কি অর্থনৈতিকভাবে স্বাধীন, নাকি পরাধীন, পরমুখাপেক্ষী? সেটা পিতামুখাপেক্ষী হতে পারে, বড় মুখাপেক্ষী হতে পারে। আপনি কি নিজের আর্থিক সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম, নাকি অপারগ? আপনি যদি কাজ করেন যে কাজের অর্থমূল্য আছে, আপনি কি সংগঠিত ক্ষেত্রে কাজ করেন, অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন? আপনি আইটি সেক্টরে কাজ করেন, নাকি আপনি বাড়ি বাড়ি সবজি বেচেন? আপনার আলাদা মেয়ে, এক মেয়ে নন। আপনি
কী ধরনের আর্থিক বা সামাজিক শ্রেণী থেকে আসছেন, বিপদে পড়লে আপনার কাছে কত টাকা আছে, আপনার পারিবারিক সংস্কৃতি কী, পড়াশুনোর চৌহদ্দি কতটা, কি কাজ আপনি জানেন যেটা আপনি করতে পারেন, আপনি কোন ধর্মের মেয়ে, আপনি কি হিন্দু না মুসলমান, আপনি হিন্দু মেয়ে হলে মুসলমান মেয়ের যে সমস্যা সে সমস্যা আপনার নেই। এবং আপনি যদি মুসলমান মেয়েও হন, ভৌগোলিকভাবে আপনার কোথায় অবস্থান, আপনি যদি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একজন মুসলমান মেয়ে হন আর আপনি যদি ইরানের একজন মুসলমান মেয়ে হন, আপনাদের সমস্যা এক নন। আপনি কি পেশায় আছেন নির্দিষ্টভাবে, কয়েকটা পেশা যার সঙ্গে আমরা সাধারণভাবে মেয়েদের অ্যাসোসিয়েট করে থাকি, ধরা যাক সেবিকা, নার্স। এখন অবশ্য অনেক পুরুষরাও আসছেন নার্সের পেশায়, কিন্তু আমরা নার্স বলতে সিস্টারই বুঝি। এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার? বা আপনি কি গৃহ পরিচারিকা, আপনি কি একটা অফিসে রিসেপশনে বসেন, বা কোনো কর্তার সেক্রেটারি, বা আপনি কি বিমান সেবিকা, বা যারা মন্টেসরি ট্রেনিং করান, আমি দেখেছি তাদের প্রায় সবাই মহিলা। এবং সবশেষে আপনি কি যৌনকর্মী? আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আপনি যিনি এই ভিডিওটা দেখছেন, আপনি যদি মেয়ে হন, আপনি কিন্তু এগুলোকে যদি ক্যাটেগরি ধরেন, আপনি দেখবেন যে আপনার প্রতিবেশী বা আপনার বান্ধবী বা আপনার অফিসের সহকর্মী বা আপনার গৃহ পরিচারিকা, এর কারোর সঙ্গে আপনার কোনো মিল নেই। আপনার 5 জন 5টা আলাদা মেয়ে, এবং তার ফলে আপনি যে যে সমস্যার সম্মুখীন হতে পারেন সেগুলো সম্পূর্ণ আলাদা। এবার সমস্যাগুলোর দিকে একটু তাকানো যাক। আমি শুধুমাত্র মেয়েদের সঙ্গে ঘটতে পারে এরকম সমস্যার কথাই বলছি। আমরা মূলত দুটো ভাগ করতে পারি, একটা ধরা যাক সেক্সুয়াল বা যৌনতা সংক্রান্ত, আর একটা অ্যাসেক্সুয়াল যেটার মধ্যে যৌনতা নেই। সেক্সুয়াল সমস্যার মধ্যে ধর্ষণ, যেটা আমরা সবাই দেখছি, যার মধ্যে ম্যারিটাল রেপ আমরা ইনক্লুড করতে পারি, ফোর্স প্রস্টিটিউশন, একটা মেয়েকে জোর করে বেশ্যাবৃত্তিতে নিয়োগ করা, হিউম্যান ট্রাফিকিং, মেয়েদের বেচে দেওয়া, সেটা সোনাগাছিতে বেচে দেওয়া হতে পারে, আরব শেখদের কাছে বেচে দেওয়া হতে পারে, মলেস্টেশন, যার শিকার আমার ধারণা প্রতিটি মেয়ে, রাস্তাঘাটে, বাসে, ট্রামে, যেটাকে আমরা ব্যাড টাচ বলি, পুরুষের ব্যাড টাচের শিকার প্রায় সবাই। এটা মোটামুটিভাবে একটা সেক্সুয়াল অফেন্স বলতে পারি। এবার নন সেক্সুয়ালের দিকে যাওয়া যাক। তার মধ্যে কিছু আছে ভায়োলেন্ট, কিছু আছে নন ভায়োলেন্ট। ভায়োলেন্ট মানে কি? ধরা যাক বধূ হত্যা, যথাবিহিত পণ না পেয়ে একজন গৃহবধূকে অত্যাচার করা, তাকে এমনকি মেরে ফেলা। অনার কিলিং, আপনার হিন্দু মেয়েটি একজন মুসলমান ছেলের সঙ্গে প্রেম করছে বা তাকে বিয়ে করছে, খবরটা জানাজানি হলো, আপনি মেয়েকে হত্যা করলেন। কেন করলেন? পোশাকি নাম হলো অনার কিলিং, পরিবারের সম্মান রক্ষার্থে। আপনি একজন পুরুষ, আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন, যে মেয়েটি আপনাকে ফিরিয়ে দিয়েছে, আপনি তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারলেন। সাধারণত আমি এমন কোনো ঘটনা জানি না যেখানে একজন পুরুষের মুখে অ্যাসিড ছড়া হয়। ফিমেল ফেটিসাইড, আমি যখন তেহেলকায় সাংবাদিকতা করতাম, এই কন্যা ভ্রূণ হত্যা নিয়ে আমরা দেশব্যাপী একটা কাজ করেছিলাম, এবং সেখানে কলকাতার কি সাংঘাতিক একটা অবস্থা। আমরা ফিমেল ফেটিসাইড বলতেই ধরে নিই উত্তর ভারতের রাজ্য হরিয়ানা, বিশেষ করে কলকাতার অলিতে গলিতে কীভাবে কন্যা ভ্রূণ হত্যা হয়, এই নিয়ে আরেকদিন একটা নতুন করে ভিডিও করা যাবে। নন ভায়োলেন্ট, এটার মধ্যে মারামারি নেই। রিলিজিয়াস ট্যাবুস, আপনি যদি একজন মুসলমান মেয়ে হন, যিনি একটা ধার্মিক মুসলমান পরিবারে, গোঁড়া মুসলমান পরিবারে জন্মেছেন, বড় হয়েছেন, আপনি যদি আপনার ইচ্ছে মতন বলেন আমি বোরখা পরবো না, হিজাব পরবো না, আপনাকে যে সমস্যা মুখোমুখি হতে হয়, তার উল্টো পিঠে আপনি যদি একজন হিন্দু মেয়ে হন, যিনি একটা গোঁড়া হিন্দু পরিবারে বড় হচ্ছেন, এবং আমি এরকম অনেককে জানি যাদের পরিবারের অন্য মেয়েরা, মা মাসিরা, তাদের ঋতুস্রাব চলবার সময় তাদের গৃহদেবতার পূজায় ভাগ নিতে দেন না, পূজায় অঞ্জলি দিতে দেন না, কোনো কাজ করতে দেন না। ধরা যাক বাড়িতে যে ভাই বোনের মধ্যে ভাগ করা হয়, বা
আপনার কাজের জায়গায় এরকম একটা পারসেপশন তৈরি করা হয় যে মেয়েরা এই কাজের যোগ্য না, বা একই কাজ পুরুষ এবং নারী উভয় করলে তার আলাদা আলাদা কম্পেনসেশনস, বা ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি। আপনি যদি নিজে উপার্জন না করেন, শেষ বয়সে আপনাকে কে দেখবে? ছেলে মেয়ে যদি না দেখে, স্বামী যদি প্রয়াত হন। আমি ব্যক্তিগতভাবে চেন্নাই শহরে বহু বছর আগে এক ভদ্রমহিলাকে দেখেছিলাম। তার অনেক বয়স, বৃদ্ধা, তার গায়ে শতচ্ছিন্ন একটা থান জড়ানো, কিন্তু তার দুই কানে দুটো বিরাট বিরাট সোনার মাকড়ি। আমার যে স্থানীয় তামিল বন্ধু, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কী ব্যাপার। সে আমাকে বলেছিল যে ভাই, এটা হলো ওর জীবন বিমা। এই দুটো মাকড়ি আছে বলে ওর ছেলের বউকে খেতে দেয়, না থাকলে মেরে ফেলত। বা ধরুন সোশ্যাল কন্ডিশনিং। আপনি যদি যে কোনো রবিবার যে কোনো দৈনিক পত্রিকার, ইংরেজি হোক বাংলা হোক, ভারতবর্ষের যে কোনো প্রান্তের হোক, ম্যাট্রিমোনিয়াল কলামস যদি দেখেন, পাত্র চাই পাত্রী চাই, দেখবেন পাত্ররা ঠিক কী ধরনের পাত্রী চাইছে এবং পাত্রীরা ঠিক কী ধরনের পাত্র চাইছে। এই কিছুদিন আগেও বিয়ে করতে যাওয়ার সময় ছেলেরা বলতো, হিন্দু ছেলেরা বলতো, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বা এই কড়াইয়া চৌথ, শিবরাত্রি, ভাইফোঁটা, এগুলো তো আমরা সবাই পালন করি এবং এগুলোকে আমরা বলি যে এটা আমাদের সামাজিক প্রথা, এটাকে এত চট করে ভাঙা যায়? যেমন উপনয়ন, পৈতে ধুমধাম করে দেওয়া হয়, তুমি ব্রাহ্মণ, তুমি অন্যদের থেকে আলাদা, এটা বোঝানোর জন্য। এটাকে আমরা বিরোধিতা করতে পেরেছি? পারিনি। যেটা আমি বলতে চাইছি যে সবাই সব কিছুতে ভালনারেবল নয়, এক। দুই, আমি যেটায় ভালনারেবল, আরেকটি মেয়ে যে সেটাতে ভালনারেবল না, সেটাকে আমি বুঝি। যেমন এই আরজিকর আবহে প্রতিবাদ চলার সময় আমি খবরের কাগজে পড়লাম যে মুম্বাইতে একটা আবাসনের বেশ কিছু ভদ্রমহিলা, তারা তথাকথিত আন্দোলন করছিলেন, পথে নেমেছিলেন। সেখানে বেশ কিছু দলিত মেয়ে আসে এবং তারা দূর করে দেন। তাদের বলেন, এটা তোমাদের আন্দোলন নয়, তোমাদের এটার মধ্যে কোনো অধিকার নেই। চাইলে আমি খবরের কাগজের ক্লিপিংটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তিন, নিজে যেটা শিকার, অপরের উপর সেটারই প্রয়োগ করছেন না তো? আমরা ঘরে ঘরে শাশুড়ি বৌমা সম্পর্কের ব্যাপারগুলো জানি না তা নয়। বা আপনার তুলনায় যে মেয়েটি কোট আনকোট হীনতর পেশায় নিযুক্ত, তার সাথে আপনি কীরকম ব্যবহার করেন? আপনি আপনার গৃহ পরিচারিকার সঙ্গে সেই ব্যবহারই করেন তো, যেটা আপনি আপনার অফিসের সহকর্মীর সঙ্গে করেন? আমি এখনও বহু পরিবারে জানি যেখানে বাড়ির তথাকথিত কাজের মেয়েরা মাটিতে বসে খায় এবং তাদের জন্য নির্দিষ্ট বাসন আছে। বিজ্ঞাপন জগৎ আপনাকে প্রতি মুহূর্তে টেলিভিশনের পর্দায় বা অন্যান্য বিজ্ঞাপনের মাধ্যমে বারবার যেটা বলে যাচ্ছে যে আপনার এরকম যদি বডি টাইপ না হয়, দেহের সৌষ্ঠব যদি এরকম না হয়, বা গায়ের রং যদি এরকম না হয়, তাহলে আপনি খেলাটায় পিছিয়ে গেলেন। আপনি কি সেটা পাত্তা দেন না, নাকি সেটা অর্জন করবার জন্য চেষ্টা করেন? একটু নিজেদের দিকে তাকালে এগুলো আমরা মোটামুটি সবাই জানতে পারব। এটা এক। ফলে মেয়েরা রাত দখল করো, এটা এত ওভার সিম্পলিফাইড, অতি সরলীকৃত, যে আমরা এই মূল জায়গাগুলো থেকে অনেক সরে এসেছি। আমরা বুঝতে পারছি না যে মেয়েরা রাত দখল করো বলে যারা আন্দোলনটার আলোকবর্তিকা নিজেদের হাতে তুলে নিয়েছেন, তারা এতই মিনিস্ট্রিয়াল মাইনরিটি আমাদের সমাজে যে তাদের সঙ্গে বাকি ভারতীয় মেয়েদের প্রায় কোনো মিলই নেই। একমাত্র মিল, সেটা বায়োলজিক্যাল, সেটা হচ্ছে মেয়ে হিসেবে আমি একটা যৌন নিগ্রহের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা আমার সঙ্গে হলেও হতে পারে। এটা একটা দিক। দ্বিতীয় কিছু দিক আছে যেটা নিয়ে কেউই কথা বলছেন না। আমি আগেও বলেছি, আবার বলছি, যে মেয়েটি নিগৃহীতা হয়ে খুন হলেন, তিনি ঘটনাচক্রের মেয়ে, কিন্তু এখন মোটামুটি পাড়ার বাচ্চাটিও জানে যে তিনি কিন্তু মেয়ে বলে খুন হননি। হ্যাঁ, মেয়ে বলে খুনের আগে তার সঙ্গে যে নির্যাতন করা সম্ভব হয়েছে, সেগুলো পুরুষ হলে হতো না, কিন্তু খুনটা তিনি
তার লিঙ্গের কারণে হননি, খুন হয়েছেন খুব সম্ভবত এমন কিছু জেনে ফেলে যাতে যাদের ব্যাপারে তিনি এগুলো জেনে ফেলেছিলেন তাদের অসুবিধে হতো, তাদের নিরাপত্তাহীনতার কারণ হতো। সম্ভবত সেই কারণেই তিনি খুন হন, মানে সেই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি জোরালো হচ্ছে। সেগুলো কি? সরকারি হাসপাতালে যদি আপনারা যান, আমি যাই, আমি গত বছরে গেছিলাম আমার চোখ দেখাতে, সেখানে যে একটা বিরাট নেক্সাস কাজ করে, একটা অশুভ আঁতাত কাদের মধ্যে, ধরুন যারা জাল ওষুধ বিক্রি করে বা যারা অর্গান ট্রান্সপ্লান্ট করে, ধরুন কিডনি কেনা বেচার র্যাকেট। এটা নিশ্চয়ই বুঝতে স্বাভাবিক বুদ্ধির থেকে বেশি কিছু লাগে না যে কলেজ অথবা হাসপাতালের একদম শীর্ষ কর্তাদের প্রত্যক্ষ মদত এবং সহযোগিতা ছাড়া এই ধরনের র্যাকেট চালানো সম্ভব নয়। এবং এই র্যাকেটগুলো কোনো বায়বীয় কষ্টকল্পনা নয়, এগুলো ঘটে, সারা ভারতেই ঘটছে। বা ধরুন দালাল চক্র, আপনারা মুখে বলছেন সরকারি হাসপাতালে সব ফ্রি, সত্যিই ফ্রি কি? সত্যি কি ফেয়ার প্রাইস সব থেকে সব ওষুধ পাওয়া যায় যেগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন? এই যে দালালরা প্রায় একটা সাম্রাজ্য বিস্তার করে রেখেছে, সেটার থেকে মুক্তির কি উপায় আছে? বা গরিব মানুষকে পরিষেবা নেওয়ার জন্য যে অপমানের মুখোমুখি হতে হয়, সেটার কি তারা ডিজার্ভ করেন? সরকারি হাসপাতালের ডাক্তারেরা জুনিয়র সিনিয়র নির্বিশেষে পাহাড় প্রমাণ প্রতিবন্ধকতার বিরুদ্ধে গিয়ে অসম্ভব দক্ষতার সঙ্গে দুর্দান্ত কাজ করছেন। আমার বহু বন্ধুবান্ধব ছাত্রছাত্রী সেখানে আছে, আমি জানি, তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে এবং আমি নিজে সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে থাকি। কাজেই এইগুলো হচ্ছে আসল সমস্যা। এবার প্রাইভেট হসপিটালগুলো, তাদের কথা তো কেউ বলছে না। চিকিৎসা ব্যবস্থাটা যে এখন একটা মাফিয়া চক্র, সেটা কি আপনি জানি না? আমার এক বন্ধু আমাকে একবার ঠাট্টা করে বলেছিল যে তুমি নিজেকে মধ্যবিত্ত বলো, ইউ আর জাস্ট ওয়ান হসপিটাল বিল অ্যাওয়ে ফ্রম বিং আ বিপিএল। দারিদ্র সীমার নিচে যেতে গেলে তোমার একটা হসপিটাল বিল যথেষ্ট। এবং আমরা সবাই জানি যে হসপিটাল বিলটার হওয়া উচিত ছিল ধরা যাক এক্স, সেটা প্রাইভেট হাসপাতালে নানা কারণে 3x 4x 5x করে দেওয়া হয়। সেখানে বিমা কোম্পানিগুলো, ডাক্তারেরা, ডায়াগনস্টিক সেন্টারগুলো, সেখানে তাদের একটা অশুভ আঁতাত আছে, সেখানে তাদের একটা সাম্রাজ্য চলে। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে রোগ অনেক গভীরে এবং লিঙ্গ পরিচয়টা আসল রোগ নয়। খুব দুর্ভাগ্যজনকভাবে গত 10 দিন ধরে আমি দেখছি যে অ্যাজ দো মেয়েটির লিঙ্গ পরিচয়টা সব কিছু ছাপিয়ে প্রধান হয়ে উঠেছে। আমি জানি দিস ইজ নট দি পলিটিক্যালি কারেক্ট টাইম টু সে অল দিস, কিন্তু কাউকে না কাউকে কথাগুলো একটু চেঁচিয়ে বলতে হতো। আমি সে কাজটা করলাম। আশা করি আপনারা একটু হলেও ভাববেন এবং মূল সমস্যাগুলো নিয়ে যাতে একটা প্রপার ডিসকোর্স হয়, এই সমস্ত আবেগ এবং উষ্মা এবং ক্রোধ দূরে সরিয়ে রেখে একটু সেন্সিবল ডিসকাশন মানুষ করেন, তাহলে কোনো না কোনো দিন গিয়ে হয়তো আমরা এগুলোর উত্তর পাব। সবাই ভালো থাকবেন। নমস্কার।